increases continuously with increase in production। একটু ট্রিকি কোশ্চেন গুলো প্রথম দিকে নিয়েছি, এটা কি বলা যাবে? স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ভিডিওটা অফ করলে যদি কারুর না আসে তাহলে সেক্ষেত্রে ভিডিওটা অফ করলে সব। হুইচ অফ দ্য ফলোইং ইনক্রিজেস, আচ্ছা এটা আমি এটা যেটা বলে দিলাম এটা টপ, এটা খেয়াল রাখবে। হাইয়েস্ট কন্ডিশনে হাইয়েস্টে কে আছে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটা রিসেন্টলি পাবলিশ হয়েছে, এটা একেবারে আপডেটেড 2020-21। তো তাতে আমরা এটা থার্ড এডিশন বলছি। 75-এ আমরা কেরালা 75 স্কোর করে, ফার্স্টে আছে হচ্ছে কেরালা, বটমে আছে হচ্ছে বিহার। নেক্সট হচ্ছে which of the following increases continuously with increase in production? মার্জিনাল কস্ট, না, মার্জিনাল কস্ট। এটা অ্যাকচুয়ালি হবে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট। ব্যাপারটা কি আমি একটু আরেকবার ডিটেলসে বলি। টোটাল কস্টের আমরা দুটো পার্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, একটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। প্রোডাকশন স্টার্টের আগে যে কস্টগুলো আমাদের বিয়ার করতে হয়, মানে আমি ধরো কোনো প্রোডাকশন করিনি এখনো, প্রোডাকশন স্টার্টের আগে ইনিশিয়ালি আমি যে ইনভেস্টমেন্টগুলো করছি, মানে ধরো লাইসেন্স ফি, আমি একটা কোনো বিজনেস স্টার্ট করব তার জন্য আমাকে লাইসেন্স নিতে হচ্ছে, লাইসেন্স ফি, এটা হচ্ছে একটা টোটাল ফিক্সড কস্টের এক্সাম্পল। ধরো আমরা দেখতে পাচ্ছি যে লাইসেন্স ফি একটা এক্সাম্পল। তারপর ধরো কোনো মেশিনারি পারচেস করলাম, মেশিনারি বা কোনো কিছু ইকুইপমেন্ট পারচেস করলাম প্রোডাকশন স্টার্টের আগে, তখন সেটাকে একটা টোটাল ফিক্সড কস্টের এক্সাম্পল হিসাবে দেখতে পারি। তারপরে ধরো আমরা দেখছি ধরো কোনো একটা রেন্ট নিলাম, প্রোডাকশন করব বলে কোথাও রেন্ট নিলাম, রেন্ট নিয়ে তারপর মানে কোনো একটা জায়গাকে রেন্ট নিলাম যেখানে আমি প্রোডাকশন করব, সেটা প্রোডাকশন স্টার্টের আগে। তো এগুলোকে আমরা টোটাল ফিক্সড কস্ট হিসাবে দেখছি, মানে আমি প্রোডাকশন যখন শুরু করিনি তখন যে কস্টটা বিয়ার করছি সেটাকে টোটাল ফিক্সড কস্ট। আর টোটাল ভেরিয়েবল কস্ট কোনটাকে বলছি? আমি যত বেশি প্রোডাকশন করব তার সাথে সামঞ্জস্য রেখে যে কস্টটা আমাকে আরো বাড়িয়ে যেতে হবে, যেমন ধরো র মেটেরিয়াল কস্ট, যেমন ধরো লেবারের ওয়েজ রেট। ধরো আমি যদি আরো বেশি প্রোডাকশন ইউনিটস ইনক্রিজ করাতে চাই তাহলে আরো বেশি করে লেবার এনগেজমেন্ট করাতে হবে, তো লেবারের জন্য ওয়েজ রেট আরো বেশি বাড়াতে হবে, তো বা একই লেবারকে আরো বেশি সময় কাজে লাগাতে হবে, ওয়েজ রেট একটা, এটা ভেরিয়েবল কস্ট হতে পারে। তারপর ধরো ইলেকট্রিসিটি চার্জ, আমি যত বেশি ইউনিট প্রোডাকশন করব তত আমার ইলেকট্রিসিটি চার্জ বাড়বে, তো এটাও তো টোটাল ভেরিয়েবল কস্টের মধ্যে পড়তে পারে। তো এই যে পার্টটা, এটাকে অ্যাকচুয়ালি ভেরিয়েবল কস্ট বলছি। হুইচ অফ দ্য ফলোইং ইনক্রিজেস কন্টিনিউয়াসলি উইথ ইনক্রিজ ইন প্রোডাকশন, যত আমি প্রোডাকশন বাড়াবো তত যে কস্টটা বাড়তে থাকবে সেই কস্টকে আমরা বলছি ভেরিয়েবল কস্ট। Green Revolution was introduced the initiative in প্ল্যান হবে থার্ড 5-এর প্ল্যান। থার্ড 5 ইয়ার প্ল্যান। ইনিশিয়েটিভ বলুক বা ইন্ট্রোডিউস বলুক, এই দুটো টার্ম থাকলে অবভিয়াসলি থার্ড 5 ইয়ার প্ল্যান। আর যখন ইমপ্লিমেন্টেড বলছে কোন সময় হচ্ছে? প্ল্যান হলিডে বা 1966, যেটা অপশনে থাকবে, যেটা বলেছিলাম 1966 থেকে 1969, বা এই যে প্ল্যান হলিডে, বা যদি অপশনে 1966 থাকে তাহলে সেই সময়। আচ্ছা, এটা একটু মনে রাখার ব্যাপার। অ্যাকাউন্টিং ইয়ার অফ আরবিআই ফর 2020-21 comprises জুলাই টু মার্চ, অপশন সি। এক্স্যাক্টলি, এইটাই জানতে চাইছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। জুলাই 2020 টু মার্চ 2021। আমরা যদি এমনি অ্যাকাউন্টিং ইয়ার প্রেজেন্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখি তাহলে কিন্তু অ্যাকাউন্টিং ইয়ারটা হচ্ছে এপ্রিল থেকে নেক্সট ইয়ারের, তাই যদি দেখি 2021-এর, সেটা হচ্ছে এপ্রিল থেকে 2021-22 আর কি, এপ্রিল 2021 থেকে মার্চ 2022। কাজে এই যে অ্যাকাউন্টিং ইয়ার গভর্নমেন্টের যেরকম আছে সেরকমই আরবিআই এরও অ্যাকাউন্টিং ইয়ার আমরা চেঞ্জ হয়ে গভর্নমেন্টের মতোই হতে দেখছি। এটা যেহেতু মাঝপথে চেঞ্জ হয়েছে সেই কারণে এটা মার্চ অবধি হচ্ছে। নেক্সট হচ্ছে which country has secured the first position in the corruption perception index?
নিউজিল্যান্ড 2020 হ্যাঁ কি হবে? নিউজিল্যান্ড দুটোই হচ্ছে, নিউজিল্যান্ড ডেনমার্ক যৌথভাবে প্রথম হচ্ছে। তাহলে আমরা আচ্ছা এটা দেখছি ডেনমার্কটা অপশন জানতাম না। অপশন ডি হচ্ছে। র্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে কত? করাপশন পারসেপশন ইন্ডেক্সে 86। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 86 আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার র্যাঙ্ক। দ্য করাপশন পারসেপশন ইন্ডেক্স, দেখো corruption perception index is an index which ranks countries by their perceived level of public sector corruption. Public sector corruption government sector এর ক্ষেত্রে as determined by expert assessment and opinion service. The index published annually by the non-governmental organization Transparency International since 1995. নেক্সট হচ্ছে পিজেন্ট ফার্মিং মিনস। পিজেন্ট ফার্মিং স্যার সি কাল্টিভেশন ডান বাই হায়ার্ড লেবার। না হায়ার লেবার এখানে বলছি না, স্যার এ হবে। এ হচ্ছে টিনেন্ট কাল্টিভেট দ্য ল্যান্ড। টিনেন্টকেও আমরা ডেফিনেটলি আমরা বলছি অ্যাকচুয়ালি, এখানে হায়ার লেবার টার্মটা ইউজ করছি না, এখানে টিনেন্ট ইউজ করছি। টিনেন্ট বলতে অ্যাকচুয়ালি প্রজা যেটা অ্যাকচুয়ালি নিজেদের জমি জমা ছিল না, এই টিনেন্সি রিফর্মটা আমরা ল্যান্ড। ও আচ্ছা ওখানে ওয়ার্ডটার জন্য, কিন্তু ব্যাপারটা স্যার এটাই, যার জমি নেই তাকে জমি চাষ করানো। এক্স্যাক্টলি। নেক্সট হচ্ছে which activity is termed as activity of tertiary sector? বি মোবাইল না কনস্ট্রাকশন অফ আ ড্যাম। কনস্ট্রাকশন অফ ডাম। মোবাইল প্রোডাকশন হচ্ছে আমাদের সেকেন্ডারি সেক্টরের মধ্যে, হুইট প্রোডাকশন প্রাইমারি সেক্টরের মধ্যে, ফিশিং প্রাইমারি সেক্টরের মধ্যে, কনস্ট্রাকশন অফ এ ড্যাম টার্সিয়ারি সেক্টর। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ভোলাটাইল ফ্লো অফ ফরেন এক্সচেঞ্জ? ভোলাটাইল, মোস্ট ভোলাটাইল। বি স্যার এক্সটার্নাল কমার্শিয়াল বরোইং। ফরেন মানে মোস্ট ভোলাটাইল বলেছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। মোস্ট ভোলাটাইল কেন? এখানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টে যখন ইনভেস্টাররা আছে ফরেন ইনভেস্টাররা, হ্যাঁ এক্সটার্নাল কমার্শিয়াল বরোইংও তো ভোলাটাইল বলছে, কিন্তু মোস্ট ভোলাটাইল বলেছে যেহেতু এখানে শর্ট টার্ম বেসিসে ফরেন ইনভেস্টাররা ইনভেস্টমেন্ট করছে এবং তাদের যে রিটার্নটা আসছে, যেমন শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে যারা ধরো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলো, যে রিটার্ন আসছে সেই রিটার্নটাকে নিয়ে নিজের কান্ট্রিতে আবার ফিরে যাচ্ছে। এই কারণে শর্ট টার্ম বেসিসে যেহেতু ইনভেস্টমেন্টের ব্যাপারটা আসছে, সেই কারণে এটাকে আমরা মোস্ট ভোলাটাইল ফ্লো অফ ফরেন এক্সচেঞ্জ বলছি। অপশন বি হচ্ছে আর কি। সেবি ওয়াজ গিভেন রেকগনিশন। হ্যালো হ্যাঁ কোনটা বলছো? আরেকবার রিপিট, যেটা আগে বললেন যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। আচ্ছা আগের কোশ্চেনটা যেটা হচ্ছে মোস্ট ভোলাটাইল ফর্ম কেন বললাম এই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টকে, কারণ হচ্ছে যারা ফরেন ইনভেস্টর থাকছে তারা শর্ট টার্ম বেসিসে ইনভেস্টমেন্ট করছে। আমরা দেখতে পাচ্ছি এরা ইনভেস্ট করছে ধরো শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে, যেখানে ইনভেস্ট করুক না কেন এরা ইনভেস্টমেন্টটা করছে, নিজেদের প্রফিটটা আসবে শর্ট টার্ম বেসিসে বা রিটার্ন আসবে শর্ট টার্ম বেসিসে এই ভেবে, এবং যে রিটার্নটা আসছে সেটাকে নিয়ে নিজের কান্ট্রিতে চলে যাচ্ছে। এরা কিন্তু পার্মানেন্ট বেসিসে ইনভেস্টমেন্ট করছে এরকম কিন্তু ব্যাপার হচ্ছে না। এই কারণে যেহেতু ফ্লাকচুয়েট করছে ইনভেস্টমেন্টটা, এই কারণে এটাকে আমরা ভোলাটাইল, মোস্ট ভোলাটাইল ফ্লো অফ ফরেন এক্সচেঞ্জ বলছি। SEBI was given recognition in 1992 on the recommendation of the চক্রবর্তী কমিশন। না চক্রবর্তী না, নরসিংহম কমিটি। এটা হচ্ছে আমরা স্ট্যাচুটারি রেকগনিশন হবে, ইভেন স্ট্যাচুটারি স্ট্যাচুটারি রেকগনিশন, এটা হচ্ছে নরসিংহম কমিটি বলছি। কারণ হচ্ছে আমরা যদি দেখি এমনি সেবি কিন্তু সেট আপ হয়েছে 1988-এ। 1988-এর এপ্রিলে আমরা দেখছি সেবিকে, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়াকে
সেট আপ হতে বা এস্টাবলিশ হতে, আর স্ট্যাচুটারি রেকগনিশনটা পাচ্ছে নরসিংহম কমিটির রেকমেন্ডেশনে 1992-তে। সেবি আমরা অ্যাকচুয়ালি ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে আমরা সেবিকে দেখছি। সেবির মেন কাজ হচ্ছে শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড এগুলোকে রেগুলেট করা। স্যার হ্যাঁ স্যার হুম হুম বলছি ওই যে সেবি কে তো ওখানে ছিল চালিয়া কমিশন আর টেন্ডুলকার কমিশন, ওদের তো হুম। আমরা ট্যাক্সে পাচ্ছে, কিন্তু এই নরসিংহম কমিশনটা মানে কোথায়, মানে পাচ্ছেটা কোথায়? এটা আমি কোথাও মানে নরসিংহম কমিটি অ্যাকচুয়ালি আমরা যদি দেখি ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম রিলেটেড যে কমিটি, আমরা যদি দেখি ব্যাংকিং সেক্টর রিফর্ম, বিশেষ করে নরসিংহম কমিটি দেখবে ব্যাংকিং সেক্টর রিফর্ম রিলেটেড দুটো কমিটি নরসিংহম কমিটি হয়েছে 1990। এটা তো একটা সেবি রেকগনিশন হচ্ছে, স্ট্যাচুটারি রেকগনিশন 1992-তে। মেনলি যেটা আমরা দেখছি নরসিংহম কমিটিকে, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর রিফর্ম রিলেটেড যে রেকমেন্ডেশন গুলো করেছে। একটা হচ্ছে নরসিংহম কমিটি 1, যেটা আমরা 1991-এ দেখছি, নরসিংহম কমিটি 2, যেটা আমরা 1998-এ দেখছি। দেখবে কিছু প্রপোজাল করা হয়েছিল, যেমন ধরো এসএলআর এর পার্সেন্টেজকে রিডিউস করা, যেমন ধরো ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওর ক্ষেত্রে একটা সার্টেন পার্সেন্টেজ মেনটেন করা, যেমন ধরো আমরা নরসিংহম কমিটি 2-তে দেখতে পাচ্ছি ব্যাংকিং সেক্টর রিভিউ কমিটি গঠন করার কথা বলা হচ্ছে, 4টে টায়ার সিস্টেমের কথা বলা হচ্ছিল, এইগুলো দেখেছি। এরকম কিছু রেকমেন্ডেশন করা হয়েছিল ব্যাংকিং সেক্টর রিফর্ম রিলেটেড নরসিংহম কমিটির রিপোর্টে, যেটার পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি রিপোর্ট যেগুলো রেকমেন্ডেশন করা হয়েছিল সেগুলো অনেক কিছুই কিন্তু পরবর্তীকালে ইমপ্লিমেন্টেড হয়েছে, এবং তার ফলে আমাদের ব্যাংকিং সেক্টরে একটা গ্রোথ রেট আমরা পরবর্তী সময় দেখেছিলাম আমাদের কান্ট্রিতে। বিশেষ করে যদি আমরা দেখি 2000-এর পরবর্তী সময় থেকে আমাদের কান্ট্রিতে একটা সার্টেন টাইম পিরিয়ড অবধি ব্যাংকিং সেক্টরের গ্রোথ রেট কিন্তু দেখা গেছিল। হোয়াট ইজ ক্যাপিটাল? সেকেন্ড অপশনটা বি। হ্যাঁ, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্যাপিটাল ইজ প্রডিউসড মিনস অফ প্রোডাকশন। আমরা এটা কেন বলছি, আমরা মানি ইজ ক্যাপিটাল অনেক সময় বলে থাকি, কিন্তু মানিকে কিন্তু ইকোনমিক টার্মসের দিক থেকে দেখতে গেলে মানিকে, টাকা পয়সাকে কিন্তু আমরা ক্যাপিটাল হিসাবে দেখছি না, কেননা ক্যাপিটাল আমরা তাকেই বলছি যেটা দিয়ে প্রোডাকশন পসিবল হচ্ছে, প্রোডাকশন ইনক্রিজ করা পসিবল হচ্ছে। এই কারণে আমরা বলছি ক্যাপিটাল ইজ প্রডিউস মিনস অফ প্রোডাকশন। অপশন বি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট। The unorganized sector of India is characterized by এ হুম কারেন্সি ট্রানজাকশন। হ্যাঁ, মোর কারেন্সি ট্রানজাকশন। কেননা আনঅর্গানাইজ সেক্টরের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, মানি মার্কেটের ক্ষেত্রে দুটো পার্ট দেখেছিলাম, আনঅর্গানাইজ সেক্টর, অর্গানাইজ সেক্টর। এখানে আমরা দেখতে পাচ্ছি মানি লেন্ডার্স, চিট ফান্ডস, নিডিস, তারপর হচ্ছে ইন্ডিজিনাস ব্যাংকার্স। তবে আনঅর্গানাইজ সেক্টর, এই ফাইন্যান্সিয়াল সেক্টরগুলোকে দেখতে পাচ্ছি আনঅর্গানাইজ সেক্টরের ক্ষেত্রে। এবং ফাইন্যান্সিয়াল সেক্টর বললাম, কিন্তু আনঅর্গানাইজ সেক্টরের ক্ষেত্রে ওভারঅল আমরা যদি দেখি ইনফর্মাল বা আনঅর্গানাইজ সেক্টরের ক্ষেত্রে, তাহলে আমরা দেখতে পারবো কিন্তু মেনলি কারেন্সি ট্রানজাকশনটা কিন্তু বেশি হচ্ছে ব্যাংক ট্রানজাকশনের থেকেও। Question number 16. The real introduction of decentralization of planning India was made first time. 7 হ্যাঁ, 7 আমরা ইন্ট্রোডাকশন বললে এটা হচ্ছে, আমরা ডেফিনেটলি আমরা ইন্ট্রোডাকশন অফ, যদি এই ওয়ার্ডটা না থাকে আমাদের, introduction of decentralization of planning India was made first time, তাহলে সেক্ষেত্রে 7 5-year প্ল্যান হবে ডেফিনেটলি। কিন্তু এই রিয়েল কথাটা বলেছে, রিয়েল ইন্ট্রোডাকশন বলেছে, রিয়েল ইন্ট্রোডাকশন হলে আমরা অ্যান্সারটা কিন্তু 8 নেব। রিয়েল ইন্ট্রোডাকশন অফ decentralization of planning India was first time, যদি introduction of decentralization planning in India was made first time যদি থাকতো, তাহলে ডেফিনেটলি 7 5-year প্ল্যান হতো। Which of the following taxes oblique the duties is not under the jurisdiction of central government? কোনটা? পার্সোনাল ইনকাম ট্যাক্স। স্যার এ।
ল্যান্ড রেভিনিউ নট বলেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ছে না। ল্যান্ড রেভিনিউ ট্যাক্স, পার্সোনাল ইনকাম ট্যাক্স আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পার্সোনাল ইনকাম ট্যাক্স। তারপর হচ্ছে কর্পোরেট ট্যাক্স, এটাও সেন্ট্রাল গভর্নমেন্ট। কাস্টম ডিউটি সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা একমাত্র ল্যান্ড রেভিনিউ স্টেট গভর্নমেন্ট। Tertiary sector activities include infrastructure. Tertiary sector activity include Infrastructure. ঠিক আছে। Next question, question number 19. World Trade Organization directs less developed countries including India to C. Sir, option C. হ্যাঁ, option C correct. Increase in liberalization and cooperation in foreign trade sector, এটা হচ্ছে অপশন সি কারেক্ট। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন লেস ডেভেলপ কান্ট্রি রেসপেক্টে দেখলে আমরা দেখতে পারবো লিবারালাইজেশনের ক্ষেত্রে বা কোঅপারেশন ইন ফরেন ট্রেড। এরা কিন্তু যদি লক্ষ্য করি 1 জানুয়ারি 1995-এ WTO সেট আপ হচ্ছে এবং এরপর থেকে এরা কিন্তু লেস ডেভেলপ কান্ট্রিগুলোকে এনকারেজমেন্ট করছে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে আরো বেশি করে, এবং ট্রেড রিলেটেড যে রেস্ট্রিকশনগুলো লেস ডেভেলপ কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রিগুলোর ক্ষেত্রে থাকছে সেগুলোকে লিবারালাইজ করার জন্য আরো বেশি করে এনকারেজমেন্ট করতে আমরা দেখতে পাচ্ছি WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। The term stagflation refers to a situation where Sir, B. the rate of growth is slower than rate of price increase. অপশন বি হচ্ছে এখানে কারেক্ট, কেননা স্ট্যাগফ্লেশনের সময় আমরা কি বলেছিলাম, স্ট্যাগনেশন উইথ হাই রেট অফ ইনফ্লেশন, এরকম কন্ডিশন যখন আমরা দেখব তখন সেটাকে স্ট্যাগফ্লেশন বলছি। স্ট্যাগনেশন মানে হচ্ছে ইকোনমিক স্লোডাউন, তার মানে গ্রোথ রেটটা এক্ষেত্রে স্লো হচ্ছে। ইনফ্লেশনের মানে প্রাইস লেভেল ইনক্রিজ করছে। ডেফিনেটলি স্ট্যাগফ্লেশন হলে আমরা বলতে পারি যে গ্রোথ রেটটা স্লোয়ার হচ্ছে দেন দ্য রেট অফ প্রাইস ইনক্রিজ, কারণ ইকোনমিতে ইনফ্লেশন হচ্ছে স্ট্যাগনেশনের সাথে সাথে। অপশন বি হচ্ছে কারেক্ট। What is the theme of economic survey in this year? A. COVID-19 warriors, ঠিক আছে। আচ্ছা, the fiscal deficit in budget estimate 2021-22 is estimated to be dash percentage of GDP? 6.7. এটা হচ্ছে না, এস্টিমেট বলেছে, এটা হচ্ছে 6.8 হবে। 6.8% ফিসকাল ডেফিসিট এবছরের বাজেটে এস্টিমেট করা হয়েছে। যদিও এটা রিয়েলিটিতে হবে কি হবে না আলাদা ব্যাপার। লাস্ট ইয়ারের বাজেটের ক্ষেত্রে আমরা যদি দেখি ফিসকাল ডেফিসিট, তাহলে দেখতে পারবো 9.5% ছিল। 2020-21 এর ফিসকাল ডেফিসিট যদি বলে তাহলে সেটা হবে 9.5%। আচ্ছা, এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট, এই জন্য দিয়েছি। দ্য বিগেস্ট সোর্স অফ ইনকাম ফর সেন্ট্রাল গভর্নমেন্ট ইন ইউনিয়ন বাজেট 2021-22? Borrowing and other liabilities. হ্যাঁ বলো। B. হ্যাঁ, Borrowing and other liabilities. borrowing and other liabilities, অপশন বি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট। ম্যাক্সিমাম ইনকাম যদি বলি, আরেকটা হচ্ছে হোয়াট ইজ লার্জেস্ট আইটেম অফ এক্সপেন্ডিচার ইন, এখানে না শুধুমাত্র ইনকামের কেটা যেরকম দেখিয়েছি তার পাশাপাশি ট্যাক্সেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ট্যাক্স রিসিপ্ট কোন পার্ট থেকে আসছে, জিএসটি যেরকম, এখানে এই জায়গাগুলো একটুখানি ডেটাগুলো মনে রাখতে হবে না, মানে কত পয়সা বলেছি সেটা মনে রাখতে হবে না। ইউনিয়ন বাজেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম রিসিপ্ট ট্যাক্সেশনের ক্ষেত্রে কোথা থেকে আসছে এরকম, বা ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে কোন ট্যাক্স থেকে আসছে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে
What is largest expenditure item of expenditure in Union Budget 2021-22? Interest payment. হ্যাঁ ইন্টারেস্ট পেমেন্ট, এটা হচ্ছে ম্যাক্সিমাম। আর আরেকটা জিনিস একটু খেয়াল রাখবে, সেন্ট্রাল সেক্টর স্কিম আর সেন্ট্রাল স্পন্সর স্কিম। আগেও বলেছি সেন্ট্রাল সেক্টর স্কিম মানে যে স্কিমগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 100% সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্টের কন্ট্রিবিউশন থাকছে, সেই স্কিমগুলোকে আমরা বলছি সেন্ট্রাল সেক্টর স্কিম। যেমন ধরো পিএম কিষাণ স্কিম, মানে এই জাতীয় যে স্কিম যেগুলোতে পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্টের কন্ট্রিবিউশন থাকছে। আর যে স্কিমগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্টের পাশাপাশি স্টেট গভর্নমেন্টেরও কন্ট্রিবিউশন থাকছে, অর্থাৎ স্টেট গভর্নমেন্টের সাহায্য ছাড়া যে স্কিমগুলো ইমপ্লিমেন্ট করা পসিবল হচ্ছে না, সেই স্কিমগুলোকে সেন্ট্রাল স্পন্সর স্কিম বলছি। ধরো 70% সেন্ট্রাল গভর্নমেন্ট, 30% স্টেট গভর্নমেন্ট, 60% সেন্ট্রাল গভর্নমেন্ট, 40% স্টেট গভর্নমেন্ট, বা 80% সেন্ট্রাল গভর্নমেন্ট, 20% স্টেট গভর্নমেন্ট, এরকম যে স্কিমগুলোর ক্ষেত্রে থাকছে সেই স্কিমগুলোকে আমরা বলে থাকি সেন্ট্রাল স্পন্সর স্কিম। আচ্ছা, এটা জানুয়ারি দিয়েছি, ডেটাগুলো একটু জানুয়ারি অবধি মোটামুটি দেখলে, জানুয়ারি ফেব্রুয়ারির ওপর বেস করেই দেখলেই ভালো, যেগুলো ডাইনামিক পার্ট একেবারে, কেননা মার্চে যেহেতু পরীক্ষাটা হওয়ার কথা ছিল ক্যান্সেল হয়েছে, তো সেই হিসাবে কোশ্চিনটা যেহেতু হচ্ছে, তো স্বাভাবিকভাবে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম যে কারেন্ট ডেটাগুলো দেখলেই একটু ভালো। ইন্ডিয়াস ফরেক্স এই অবধি আর কি বলছি, দ্য ফরেক্স রিজার্ভ অ্যাট অ্যান অল টাইম হাই ইউএস ডলার ড্যাশ as on January 8, 2021. Question number 25. B. B. না ডি বলছো কি? না ডি হচ্ছে না, B বলছি। বি বি Second option. হ্যাঁ হ্যাঁ, ডলার 586.1 বিলিয়ন, ডেফিনেটলি অপশন বি হচ্ছে কারেক্ট। পিএম আত্মনির্ভর ভারত যোজনা ইজ এ, B হবে। সেন্ট্রাল সেক্টর স্কিম। না এটা পুরোপুরি সেন্ট্রাল সেক্টর স্কিম না, এটা সেন্ট্রাল স্পন্সর স্কিম বলছি, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এটা আমি দিয়ে দিয়েছি এটা ডিটেলসে যেটা বললাম। নেক্সট হচ্ছে দ্য পলিসি অফ ফ্যামিলি প্ল্যানিং ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন 1952। 1952 during the time period of first 5-year plan. Next হচ্ছে who approves the fair and remunerative price of sugarcane? We get it. কোনটা হবে? Second option. না না ক্যাবিনেট কমিটি। ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স, দেখো দুটো টার্ম আছে, অ্যাপ্রুভ একটা, আরেকটা হচ্ছে রেকমেন্ডেশন, দুভাবে আসতে পারে। রেকমেন্ডেশনের কথা আমাদের যখন রেকমেন্ডেশনের কথা যখন আমাদের মেনশন করা থাকবে, তখন আমরা কিন্তু অ্যানসারটা বলবো হচ্ছে কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস, রেকমেন্ডেশন বলছে 1985 এ হয়েছে এটা সেটা। তো এইটা আমরা রেকমেন্ডেশনের কথা বললে বি হচ্ছে, অ্যাপ্রুভের কথা বললে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স, মিনিমাম সাপোর্ট প্রাইস, প্রকিউরমেন্ট প্রাইস, এই যেগুলো রেকমেন্ড করছে, কে রেকমেন্ড করলে আমরা সবসময় বলবো কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস, আর অ্যাপ্রুভ করছে কে, অ্যাপ্রুভ করলে বলবো আমরা সবসময় কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স। জহর রোজগার যোজনা ওয়াজ লঞ্চ ইন 7-5 প্ল্যান। 7-5 প্ল্যান, ইয়ারটা হচ্ছে, ইয়ারটা মনে আছে? ইয়ারটা হচ্ছে রাজীব গান্ধীর 19, হ্যাঁ ঠিকই 1989 এ আমরা 6-5 প্ল্যানের সময় একটু পিছন থেকে আসি। 6-5 প্ল্যানের সময় যদি আমরা লক্ষ্য করি, দুটো এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম 1980-তে দুটো এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম দেখছি। 1980-তে আমরা দেখছি হচ্ছে এনআরইপি, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, আরেকটা দুটোই রুরাল এরিয়াতে এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। 1983-তে আমরা দেখছি রুরাল
ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। এই দুটো প্রোগ্রামকে মার্চ করে আমরা দেখতে পাচ্ছি 7 5 ইয়ার প্ল্যানের সময় 1989-এ জহর রোজগার যোজনা, এটাও রুরাল এরিয়াতে এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। আরেকটা কথা একটু খেয়াল রাখবে, অনেক সময় কোশ্চিনে আসে ফার্স্ট টাইম কোন 5 ইয়ার প্ল্যানের সময় এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি, সেটা হবে অবভিয়াসলি 6 5 ইয়ার প্ল্যান। আর যদি বলা হয় ফার্স্ট টাইম পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম ইমপ্লিমেন্টেড হতে কোন 5 ইয়ার প্ল্যানের সময় দেখতে পাচ্ছি ইমপ্লিমেন্টেড হতে বললে, তাহলে হবে সেটা 5th 5 ইয়ার প্ল্যান গরিবি হাটাও প্রোগ্রাম। নেক্সট হচ্ছে ফ্রি ইন্টারন্যাশনাল ট্রেড ম্যাক্সিমাইজেস ওয়ার্ল্ড আউটপুট থ্রু, কোশ্চেন নাম্বার 30। ফ্রি ইন্টারন্যাশনাল ট্রেড একটু ভেবে বলতে হবে আর কি, ম্যাক্সিমাইজেস ওয়ার্ল্ড আউটপুট থ্রু। Sir, option C. স্যার অপশন সি। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাইজেস ওয়ার্ল্ড আউটপুট বলেছে, ফ্রি সেকেন্ড ইন্টারন্যাশনাল অপশনটা ট্রেড হবে অপশন বি হচ্ছে। কান্ট্রিজ স্পেশালাইজিং ইন প্রোডাকশন অফ গুডস দে আর বেস্ট সুটেড ফর, মানে ফ্রি ট্রেডের ক্ষেত্রে আমরা যদি দেখি, অর্থাৎ যখন ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন থাকে না, এরকম কন্ডিশনে আমরা যদি দেখি দেখতে পারবো যে স্পেশালাইজেশন, যে কান্ট্রি যে প্রোডাক্ট প্রডিউস করতে গিয়ে স্পেশালাইজড অর্থাৎ লো কস্টে কম প্রাইসে দেখা যাচ্ছে প্রোডাকশন করছে গুড কোয়ালিটির প্রোডাক্ট, সেই কান্ট্রি সেই প্রোডাক্টটা যদি এক্সপোর্ট করে এবং অন্য কান্ট্রি অন্য কোনো প্রোডাক্ট তৈরিতে স্পেশালাইজ, সে হয়তো তার থেকে হয়তো ওই প্রোডাক্টটা ইম্পোর্ট করা হচ্ছে, এরকম করে যদি আমরা ফ্রি ট্রেডের ক্ষেত্রে দেখতে পাই, তাহলে কিন্তু সেটা ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে দেখতে পেলে সেটা আমরা দেখতে পারবো ওয়ার্ল্ড আউটপুট কিন্তু ইনক্রিজ করবে বা ম্যাক্সিমাইজ হবে বলা যেতে পারে। নেক্সট হচ্ছে which of the following effects, next question, which of the following effects is an appreciation of the rupee expected to have? অ্যাপ্রিসিয়েশন কি মনে হচ্ছে? স্যার ইনক্রিজ আওয়ার এক্সপোর্ট ফ্রম ইন্ডিয়া, অপশন এ। না, ডেপ্রিসিয়েশন বলিনি কিন্তু। Sir, B. হ্যাঁ, আমরা কি বলছি কোশ্চেনটা দেখো, ডেপ্রিসিয়েশন হলে বা ডিভ্যালুয়েশন হলে কারেন্সি ভ্যালু ফল করছে। ডিভ্যালুয়েশন বা ডেপ্রিসিয়েশন কথাটা যখন মেনশন করা থাকবে, তখন আমরা দেখব যে ফরেন কারেন্সির রেসপেক্টে আমাদের কান্ট্রির কারেন্সি ভ্যালু ফল করবে। তো ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে আমরা দেখতে পারবো এক্সপোর্ট ইনক্রিজ করবে বা এক্সপোর্ট প্রমোশন হবে, ইম্পোর্ট কস্টলিয়ার হচ্ছে ডেপ্রিসিয়েশন হলে, তার মানে ইম্পোর্ট সাবস্টিটিউশন হবে। এই জায়গাটা আমরা কিন্তু ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। অ্যাপ্রিসিয়েশন মানে কি? অ্যাপ্রিসিয়েশন হচ্ছে ডোমেস্টিক কান্ট্রি কারেন্সি ভ্যালু যখন আরো স্ট্রং হচ্ছে ডোমেস্টিক কান্ট্রি কারেন্সি, তখন সেই কন্ডিশনকে আমরা বলে থাকি অ্যাপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েশন যদি হয় তাহলে আমরা দেখতে পারবো কি, অ্যাপ্রিসিয়েশন হলে আমরা দেখতে পারবো ইম্পোর্টটা আগে তো কস্টলিয়ার হচ্ছিল, এটা কিন্তু ইম্পোর্টটা আরো চিপার হবে, কেননা আমাদের কান্ট্রির কারেন্সি ভ্যালু আরো স্ট্রং হয়েছে, মানে ইম্পোর্টটা আগের সাথে কম্পেয়ার করলে ইম্পোর্ট কিন্তু চিপার হচ্ছে আগের তুলনায়, কাজেই ইম্পোর্টটা ইনক্রিজ হওয়ার একটা পসিবিলিটি আছে সেক্ষেত্রে, আর এক্সপোর্টটা সেক্ষেত্রে একটু হলেও কস্টলিয়ার হবে আগের তুলনায়। এই জায়গায় দাঁড়িয়ে জাস্ট অপোজিট কেস আমরা দেখতে পাচ্ছি ডেপ্রিসিয়েশনের, মানে ইনক্রিজ ইন ইম্পোর্টস টু ইন্ডিয়া, অপশন বি। Which of the following is not included in calculation of wholesale price index? Not বলেছে। সার্ভিসেস। হ্যাঁ, এক্স্যাক্টলি। হোলসেল প্রাইস ইন্ডেক্সের ক্ষেত্রে সার্ভিসের পার্টটা ইনক্লুড করছি না। কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ক্ষেত্রে গুডস সার্ভিসেস দুটো পার্ট, হোলসেল প্রাইস ইন্ডেক্সের ক্ষেত্রে ম্যাক্রো পয়েন্ট অফ ম্যাক্রো ইকোনমিক মানে আমরা ম্যাক্রো লেভেলে যেহেতু দেখছি, সেই কারণে হোলসেল প্রাইস ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা কিন্তু গুডসের পার্ট বা
কমোডিটির পার্টকে কনসিডার করছি, সার্ভিসের পার্টকে কোনোভাবেই কনসিডারেশনে আনছি না। laissez-faire economy means, C. হ্যাঁ, laissez-faire economy means an economy without government intervention, মানে laissez-faire economy কে আমরা বলতে পারি ফ্রি মার্কেট ইকোনমি অর ক্যাপিটালিস্ট ইকোনমি। যেহেতু গভর্নমেন্টের কোনো ধরনের কন্ট্রোল বা রেস্ট্রিকশন এক্ষেত্রে থাকছে না, প্রাইভেট সেক্টরের একটা ডমিনেন্সি দেখা যাচ্ছে। আর সোশ্যালিস্ট ইকোনমিকে আমরা কিন্তু কন্ট্রোলড ইকোনমি বা কমান্ড ইকোনমি বলতে পারি। An underdeveloped economy is characterized by question number 34. Sir, B. হ্যাঁ, State B. deprivation large portion of. option B, state of deprivation of large proportion of population. Option B হচ্ছে an underdeveloped economy is characterized by option B, correct answer definitely. কেননা আনস্কিল লেবার ফোর্স এক্ষেত্রে দেখতে পাচ্ছি। Underdeveloped country is characterized by a high ratio of unskilled workers in labor force, a small stock of physical capital, a low gross national product, a high rate of return of human capital, and a corresponding large wage differential between skilled and unskilled workers. Economic liberalization in India started with question number 35. Option E. Sir, convertibility of Indian rupee. না না, Yes, yes. সাবস্টেন্সিয়াল চেঞ্জেস ইন ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং পলিসি। কেননা আমরা ইকোনমিক লিবারালাইজেশন 1991-এ হচ্ছে, এরই ফার্স্ট স্টেপ হিসাবে আমরা দেখতে পাচ্ছি জুলাই 1991-এ নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসিকে আমরা কিন্তু ইকোনমিক রিফর্মেরই ফার্স্ট স্টেপ বা ইকোনমিক লিবারালাইজেশন যেটা বলছে 1991-এ, তারই ফার্স্ট স্টেপ হিসাবে আমরা দেখছি নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি। এখানে আমরা কি দেখছি, লাইসেন্সিং পলিসির যে ব্যাপার, ডিলাইসেন্সিং এর ব্যাপারটা দেখছি, কিছু পার্ট বাদ দিয়ে সমস্ত ক্ষেত্রে আমরা ডিলাইসেন্সিং এর ব্যাপারটা দেখছি। সাবস্টেন্সিয়াল চেঞ্জ ইন ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং পলিসি, এই কারণে এটা অ্যাকচুয়ালি নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসিতেই 1991-এ দেখছি। এই next question, interest rate on of bond sold and purchased in gilt edge market or government security market, এটা কি is fixed, floating, generally fixed but in course of time may be float, always flexible. গভর্নমেন্ট সিকিউরিটি মার্কেট বা যেটাকে গিল্ড এজ মার্কেট বলছে, যে পার্টটাকে আমরা ক্যাপিটাল মার্কেটের আন্ডারে ইনক্লুড হতে দেখতে পাচ্ছি। এক্ষেত্রে যদি আমরা দেখি যে যে বন্ড যেটা সোল্ড বা পারচেজ করা হচ্ছে, এখানে ইন্টারেস্ট রেটটা কি ফিক্সড, ফ্লোটিং কোনটা? হ্যাঁ বলো। Sir, fixed. Floating. হ্যাঁ, ফিক্সড। আমরা অ্যাকচুয়ালি এইখানে আমরা যদি দেখি ট্রেজারি বিল, আমরা বলেছিলাম যে ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, মানি মার্কেটের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, যদি আমরা দেখি কমার্শিয়াল বিল, তারপর এইগুলো মোটামুটি যদি দেখি ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, কমার্শিয়াল বিল, এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে একটা কনসেপ্ট ছিল ডিসকাউন্টিং রেটের একটা কনসেপ্ট ছিল। গিল্ট এজ মার্কেটের ক্ষেত্রে এই কনসেপ্ট কিছু দেখছি না, এবং গিল্ট এজ মার্কেটের ক্ষেত্রে বা গভর্নমেন্ট সিকিউরিটি মার্কেটের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রিটার্নটা আমি পাচ্ছি সেটা কিন্তু ফিক্স থাকছে এবং গ্যারান্টেড থাকছে, আমি যে পাবোই এটা কিন্তু গ্যারান্টেড থাকছে। কারণ কি, একইভাবে আমরা ট্রেজারি বিলের ক্ষেত্রেও অবশ্য যে ডিসকাউন্টিং রেট বা যে আমরা ধরো কেউ ইন্ডিভিজুয়াল ট্রেজারি বিল পারচেস করলো, মানে শর্ট টার্ম গভর্নমেন্ট সিকিউরিটি যেটাকে বলছি ট্রেজারি বিলকে, সেটা পারচেস করলো, ট্রেজারি বিলের ক্ষেত্রেও কিন্তু ডিসকাউন্টিং রেটে যে রেটে পারচেস করলো তার কাছে কিন্তু গ্যারান্টি থাকছে, সে কিন্তু ফেস ভ্যালুটা পাবেই।
এই জায়গাগুলোতে গ্যারান্টি কেন, এগুলোকে সিকিউর বলছি কেন, কেননা গভর্নমেন্ট তো অন্য কোথাও চলে যেতে পারছে না। দ্বিতীয়ত হচ্ছে গভর্নমেন্ট কিন্তু প্রয়োজন পড়লে নতুন করে নোট প্রিন্ট করে বরং এটাকে আমার যে ডিমান্ড আছে, আমি যেটা পাওয়ার কথা ম্যাচুরিটি পিরিয়ডে, সেটাকে কিন্তু ফুলফিল করাচ্ছে। কাজেই গভর্নমেন্টের হাতে কিন্তু অল্টারনেটিভ অপশন আছে, সেই কারণে এটাকে আমরা সিকিউর বলছি সবসময়। নেক্সট হচ্ছে the main objectives of public distribution system is question number 37. স্যার অপশন ডি। All of them. হ্যাঁ, all of the above হচ্ছে improving distribution of basic goods, improving distribution of basic goods, এটা কারেক্ট। maintaining good quality at low cost to bring stability in price, ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি এই পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্ষেত্রে যে এফসিআই বাফার স্টক মেনটেন করছে এসেনশিয়াল কমোডিটি গুলোর ক্ষেত্রে। যদি দেখা যায় ওপেন মার্কেটে কোনো কারণে কোনো এসেনশিয়াল গুডস বা কমোডিটির প্রাইস লেভেল ইনক্রিজ করে, তখন দেখব যে যেগুলোর ক্ষেত্রে বাফার স্টক মেনটেন করা হয়েছিল সেই গুডস বা কমোডিটি গুলোকে কি করবে গভর্নমেন্ট, মার্কেটে কিন্তু গিয়ে সেল করবে। মেন অবজেক্টিভ হচ্ছে প্রাইসকে স্টেবল রাখা। অপশন বিটাও এখানে ডেফিনেটলি কারেক্ট, রেগুলেটিং প্রসেস অফ এসেনশিয়াল কমোডিটিস, তো এটাও আমরা কারেক্ট বলতে পারি। তো এটা এখানে এ বি সি তিনটেই কারেক্ট, অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে। এফসিআই হচ্ছে কবে সেট আপ হয়েছে, এফসিআই হয়েছে সেট আপ হয়েছে একটু বলে রাখি 14 জানুয়ারি 1965 এ। কোশ্চিনটা আসছে অনেক সময়। বাফার স্টক এসেনশিয়াল কমোডিটি গুলোর ক্ষেত্রে মেনটেন করছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এফসিআই স্টেট গভর্নমেন্টের হয়, সেন্ট্রাল গভর্নমেন্টেরও হয়। সেন্ট্রাল গভর্নমেন্টের এফসিআই এর মেন কাজ হচ্ছে প্রকিওর করা এবং অ্যালোকেট করা স্টেট ওয়াইজ কতটা কোন স্টেটে যাবে এসেনশিয়াল কমোডিটি। স্টেটের ফুড কর্পোরেশনের কাজ একদিকে বাফার স্টক মেনটেন, আরেকদিকে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে এসেনশিয়াল কমোডিটি গুলোকে সাবসিডাইজ প্রাইসে সেল করছে কমন পাবলিককে। তাছাড়াও এই ক্যাটাগরি মানে কোনগুলো কে বিপিএল ক্যাটাগরি, কে এপিএল ক্যাটাগরি, এগুলো কিন্তু ডিটারমাইন করছে স্টেটের এফসিআই, মানে ঠিক করছে আর কি কোন ক্যাটাগরিতে। ফুল বেনিফিটস অফ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, হোয়াট শুড ইন্ডিয়া ডু? অপশন এ। Promoting. প্রমোটিং স্কিল ডেভেলপমেন্ট, ডেফিনেটলি অপশন এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। টু অবটেন ফুল বেনিফিট অফ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমরা যদি দেখি মেনলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ক্ষেত্রে আমরা দেখতে পারবো 15 to 65 ইয়ার্স এর মধ্যে কোনো কান্ট্রিতে, 65-64 ইয়ার্স এর মধ্যে কোনো কান্ট্রিতে যত বেশি পপুলেশন থাকবে সেটাকে আমরা বলি যে মানে ওয়ার্কেবল লেবার ফোর্স আর কি। সেই যে লেবার ফোর্স আছে, ওয়ার্কেবল লেবার ফোর্স থাকলেই তো হলো না, তাদের যদি স্কিল ডেভেলপমেন্ট করে তবেই কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে বেনিফিট পাওয়া যাবে। নেক্সট হচ্ছে which one of the following is likely to most inflationary in its effect? Question number 39. So creating new money. Exactly, most inflationary বলেছে, which one of the following is likely to most inflationary in its effect বলেছে, ডেফিনেটলি হচ্ছে কারেক্ট অ্যান্সার ক্রিয়েটিং নিউ মানি টু ফাইন্যান্স বাজেট ডেফিসিট। এইটা কিন্তু মোস্ট ইনফ্লেশনারি বলছি কেননা এই যে নিউ মানি, এই যে এইগুলাটা, এটা একটা সার্টেন লেভেল অবধি করা যায়। গভর্নমেন্টের হাতে আছে নতুন করে যত ইচ্ছা নোট ছাপানোর ক্ষমতা, তাই বলে যত ইচ্ছা নোট ছাপাও, তারপর সেই আমার যে প্রয়োজন আছে সেইটাকে ফুলফিল করার জন্য যত ইচ্ছা নোট ছাপাও, ওইদিকে ইকোনমিতে কোনো প্রোডাকশন হবে না। এরকম যদি চলতেই থাকে তাহলে তো ডেফিনেটলি ইকোনমিতে ইনফ্লেশনারি একটা প্রেসার দেখা যাবে, তাই না? নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য কারেন্ট ইনভেস্টমেন্ট লিমিট ফর ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট অ্যান্ড কর্পোরেট government and corporate bonds after recent direction of RBI? এটা বলে দিই, এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 30%, 20% to 30% ইনক্রিজ করছে। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট লিমিট হ্যাজ নাও বিন ইনক্রিজ ফ্রম 20 to 30% ইন বোথ কেস। আর নেক্সট হচ্ছে
অপারেশন বর্গা ইজ রিলেটেড টু কি হবে কোশ্চেন নাম্বার 41 So option B. হ্যাঁ অপশন বি প্রোটেকশন অফ শেয়ার ক্রপার্স ফার্স্ট টাইম আমরা অপারেশন বর্গা ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছি 1977-78 এ এই অপারেশন